যাকে আপনি সহ্যই করতে পারেন না, যাকে আপনি দিনরাত আপনার কাছ থেকে হটাতে চান, আবার আপনি পরবর্তীতে তার প্রেমেই হাবুডুবু খান। এই ব্যাপারটা প্রেমের ক্ষেত্রে সত্য, এই ব্যাপারটা কি রাজনীতিতে সত্য? রাজনীতিতেও দলবদল অনেকেই করে, কিন্তু শুভেন্দু অধিকারীর মতো এইরকম দলবদলকারী কজনকে দেখেছেন আপনি? একটু শুনুন। বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে মুসলিমদের উপর নানান রকম আঘাত আসছে, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হচ্ছে, দোকানপাটগুলোকে ধ্বংস করে ফেলা হচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করেছে। আমরা একটু বিষয়টা দেখে আসি, পরে আলোচনায় যাচ্ছি। শুধু এই ব্যাপারগুলো তৈরি করেই কিন্তু তারা ক্ষান্ত হয়নি। সবচেয়ে বড় অবাক করার মতো যে বিষয়, যে তারা ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এবং মসজিদেও কিন্তু তারা আঘাত করা শুরু করে দিয়েছে। এই ব্যাপারটা প্রতিটি মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ করতে বাধ্য। আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে নামাজের সময় তারা ট্রাম্পেট বাজিয়ে মসজিদের ভেতরেই করছে। এবার আপনাদেরকে দেখাতে চাই যে মসজিদের বাইরে তারা নামাজের সময় বিকট আওয়াজ করে বাদ্যবাজনা বাজিয়ে মানুষকে কি করে নামাজের ব্যাঘাত ঘটাচ্ছে। এবং সেই সাথে আরও একটা জিনিস দেখে নিতে চাই যে জুম্মার নামাজ, পবিত্র জুম্মার নামাজ পড়তেও মসজিদে ঢুকে লাঠি হাতে এই উগ্রবাদী সন্ত্রাসীরা কিন্তু মানুষকে মসজিদ থেকে বের করে দিচ্ছে। অতএব মুসলমানদের হৃদয়ে যে রক্তক্ষরণ হবে সেটা খুব স্বাভাবিক। একটু দেখে আসি। কিন্তু প্রশ্ন হতে পারে যে কেন এরকম করছে, কেন এরকম অবস্থার তৈরি হলো? রাজনৈতিক পালাবদল ভোটের মাধ্যমে তো সব দেশেই হয়ে থাকে, কিন্তু কেন এত উগ্রবাদিতা, কেন এক ধর্ম আরেক ধর্মকে সহ্য করতে না পারা, সেই ব্যাপারটা ঠিক বুঝতে গেলে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের এই বক্তব্যটা আমাদের শুনে আসা উচিত। শুনুন তিনি কি বলেছেন। আমরা এমন একটা রিজিয়নে, আঞ্চলিক একটা অবস্থায়, পৃথিবীর এমন একটা স্থানে আমাদের অবস্থান যেখানে আমরা অনেকগুলো বাস্তবতার সঙ্গে আমরা জড়িয়ে আছি। এই বাংলাদেশে শরণার্থীদের ঢল নামানো হতে পারে সেই ধরনের চক্রান্ত আশেপাশে চলছে। মাননীয় স্পিকার, বিভিন্ন জায়গায় রোহিঙ্গারা অলরেডি চলে এসেছে। আবার আমাদের প্রতিবেশী দেশ থেকে আবার যে মুসলমানদেরকে বের করে দিয়ে আমাদের দেশে শরণার্থী হিসেবে ঢল নামানো হবে না, তার কোনো গ্যারান্টি নেই মাননীয় স্পিকার। আক্তার হোসেনের এই কথাটাকে যদি আমরা ধরে নেই, তাহলে আমরা অনেকগুলো একে একে দুই মেলাতে পারি। কিরকম ভাবে? এই যে আক্তার হোসেন বলেছেন শরণার্থীদের ঢল নামানো হতে পারে সীমানা দিয়ে, এবং নানান রকম কারুকার্য করে বাংলাদেশের দিকে ভারতীয় অসংখ্য মানুষকে ঠেলে দেয়া হতে পারে, সংসদে দাঁড়িয়ে মাননীয় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এই কথা বলেছেন। আচ্ছা, এই ব্যাপারটা যে ঘটতে পারে সে ব্যাপারটাকে আমরা কিভাবে দেখব, আলোচনাটা বুঝবো কিভাবে? এটার জন্য একটু বলে রাখি আপনাদেরকে, সম্প্রতি ঘটে যাওয়া পশ্চিমবঙ্গের নির্বাচনে 91 লক্ষ মুসলিম ভোটারকে, অর্থাৎ মুসলিম এবং বাংলাদেশি সন্দেহে থাকা ভোটারদেরকে ভোট অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এবং এই যে 91 লক্ষ মানুষকে ভোট দিতে দেয়া হলো না, হিসেব করলে যেটা দেখা যায় যে সমস্ত আসনে বিজেপি তৃণমূলের চেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছে। ধরুন একটি আসন থেকে 10,000 মানুষকে হয়তো ভোট দিতে দেয়া হয়নি, কিন্তু ওই আসনগুলোতে তৃণমূলের চেয়ে বিজেপি ভোট বেশি পেয়েছে মাত্র হয়তো 7,000। অর্থাৎ যে মানুষগুলোকে ভোট দিতে দেয়া হয়নি
তারা যদি ভোট দিতে পারতো তাহলে অনায়াসে তৃণমূল এবার জেতার সম্ভাবনা ছিল। কিন্তু তৃণমূল আসুক আর বিজেপি আসুক সেটা আমাদের কনসার্ন নয়। আমাদের কনসার্ন হলো যে 91 লক্ষ মানুষকে বাংলাদেশি বলে বা যাদের গোড়াপত্তন বাংলাদেশে বলে তাদেরকে ভারতীয় নাগরিক হিসেবে স্বীকৃতি না দিয়ে ভোট দিতে দেয়া হলো না, তাদেরকে ভারত কিভাবে রাখবে? তাদেরকে কি ভারত বাংলাদেশের দিকে বাধ্য করবে ঠেলে দিতে? এই ভ্যান্ডালিজমগুলো, এই সহিংসতাগুলো, এটা কি কোনো কিছুর সিগন্যাল যে তোমাদেরকে আমরা এখানে টিকতে দেব না, তোমরা চলে যাও? আখতার হোসেন তো সেই ব্যাপারটাকেই বোধহয় নির্দেশ করেছিলেন যে এভাবে আমাদের বাংলাদেশের সীমানায় যেভাবে রোহিঙ্গারা প্রবেশ করেছিল, দলে দলে ঢলে ঢলে সেই শরণার্থীরাও বাংলাদেশের সীমানায় প্রবেশ করতে পারে। কারণ যেহেতু বাংলাদেশের 3 দিকেই ভারতের বর্ডার, যে কোনো দিক থেকে তাদেরকে এখানে প্রবেশ করানোটা খুব কঠিন নয়। এবং তার ব্যাপারে আমরা আরো কিছু ব্যাপার বুঝে আসতে চাই, কিন্তু তার আগে দেখি এটা যে ওরাও যে ভারতের সমস্ত মানুষ এই ব্যাপারটাকে সমর্থন দিচ্ছে তা নয়। স্বয়ং পশ্চিমবঙ্গে অনেক লেফটিস্ট অর্থাৎ বাম সংগঠনের নেতৃবৃন্দ এই ব্যাপারটাকে সহ্য করছে না, মেনে নিচ্ছে না, এবং এই যে জাতিগত দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছে সেটাকে তারা কখনোই সমর্থন করছে না। আমরা তাদের বক্তব্য একটু শুনে আসি। বিপুল সিট জয় করে বিজেপি ক্ষমতায় এসছে, আজ বাদে কাল শপথ নেবে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবে, সেখানে দাঁড়িয়ে মুসলমানদের উপর অত্যাচার হবে, স্পেসিফিক্যালি গরিব মুসলমানদের উপর অত্যাচার হবে, এটা খুব স্বাভাবিক। এটা জানা বোঝার মধ্যে বাংলার মানুষের থাকা উচিত ছিল। যখন যে পরিবর্তনের জন্য ভোট দেওয়া হলো, সেই পরিবর্তন যে এই বিপদের দিকে টার্ন নেবে, এটা যেখানে শাসনে আসছে আরএসএস, শাসনে আসছে বিজেপি, এটার মধ্যে তো নতুন কিছু নেই, এটা বোঝা জানার মধ্যে ছিল। কিন্তু হ্যাঁ, বোঝা জানার মধ্যে থাকলেও আমরা তো রাস্তা ছেড়ে দেবো না। আজকে থেকে কালকে ওরা গভর্নমেন্ট ফর্ম করবেন, আমরা বামপন্থীরা আজকে থেকে রাস্তায়, এবং যতদিন এই অত্যাচার ওনারা চালাবেন আমরা ততদিন এভাবেই রাস্তায় থাকবো। স্লোগান দিয়েছিল যে ভয় আউট, ভরসা ইন, বিজেপিকে ভোট দিন। নির্বাচন হয়ে যাওয়ার পরে আমরা দেখলাম যে গরিব মানুষ, ছোট ছোট ব্যবসায়ী, তাদের ক্ষেত্রে যেটা হলো যে ভরসা আউট, ভয় ইন, এইটা হলো। বুলডোজার দিয়ে ছোট ছোট ব্যবসায়ীদের যে দোকানপাট সেগুলো ভেঙে দেওয়া হলো, এবং সর্বত্র একটা বিজেপির ঝঞ্ঝা বাহিনী রাজত্ব করে বেড়াচ্ছে। বিপজ্জনক পরিস্থিতি, জঘন্য পরিস্থিতি। আমরা তো তাদের বক্তব্য শুনলাম, এটা খুব পরিষ্কার যে এরকম সহিংসতা বিবেকবান মানুষ কখনোই মেনে নিতে পারে না। ভারতের বামপন্থী সংগঠনগুলো সেজন্য এটাকে প্রোটেস্ট করছে, তারা নানান রকম ভাবে কথা বলছে, লিখছে। সবচেয়ে ভয়াবহ দিক কি জানেন? এই দলটি ক্ষমতায় আসার পর, কিংবা ভারতের এই যে সংগঠনটি, এই সংগঠনটি তাদের ইতিহাস থেকেও মুসলিমদের নামগুলোকে তারা সরিয়ে ফেলতে চায়। যেমন নবাব সিরাজউদ্দৌলার যে উদ্যান রয়েছে সেটাকে তারা শিবাজি উদ্যানে কনভার্ট করতে চায়। মানে মুসলিমদের কোনো নাম, কোনো চিহ্ন, কোনো অবস্থান তারা তাদের দেশে রাখতে চায় না। অথচ এই ভারত গঠনে এই মুঘলদের যে অবদান সেটাকে আপনি অস্বীকার করবেন কি করে? ভারতীয়দের যে সবচেয়ে পছন্দের বিরিয়ানি, নান, তান্দুরি, কাবাব, এগুলো কে দিয়েছিল? কে শিখিয়েছিল ভারতীয়দেরকে এই খাবারগুলো? নিশ্চয়ই আপনি যে কোনোভাবেই স্বীকার করবেন সেটা মুঘল সাম্রাজ্য। এবং এই মুঘল সাম্রাজ্যের সমস্ত ইতিহাসকে তারা মুছে দিতে চায়। কারণ বাবরি মসজিদ সম্রাট বাবরের সেই তৈরি করা মসজিদ থেকে সেটাকে ভেঙেই সেখানে রাম মন্দিরের দোহাই দিয়েই যে দলটা ক্ষমতায় এসেছে, সেই দল তো মুসলিমদেরকে সহ্য করতে পারবে না। তারা কথায় কথায় বলে যে মুঘলরা নাকি ভারতবর্ষকে লুট করেছে। তো এই ইতিহাস বিকৃতি তারা বহু আগে থেকে করে আসছে, এবং এইটাকেই পুঁজি করে বিজেপি দলটা ক্ষমতায় এসছিল। সুতরাং বোঝাই যাচ্ছে যে তারা যে মুসলিম বিদ্বেষ লালন করবে নিজের মনের ভিতরে, সেটা খুব স্বাভাবিক। এবার আসুন, আমার কথা হলো, অন্য একটি দেশের বাউন্ডারিতে যখন মুসলিমরা আহত হয়, মুসলিমদের উপর যখন আক্রমণ আসে, তখন আমরা মাঠে নেমে পড়ি। ইসরায়েল যখন গাজায় হামলা করে তখন বাংলাদেশে মিছিলের বন্যা বয়ে যায়। আর আমাদের পার্শ্ববর্তী একেবারে সীমানার প্রতিবেশী দেশে মুসলিমরা যখন আহত হচ্ছে, মুসলিমরা যখন নির্বিচারে নানা রকম সহিংসতার শিকার হচ্ছে, তখন আমাদের সুশীল সমাজ একেবারেই আঙ্গুল চুষছে। খুব গুটি কয়েক রাজনৈতিক দলের কিছু মানুষকে কিছু কথা বলতে শোনা যাচ্ছে। কোনো প্রকারের স্টেটমেন্ট তো নয়, বরঞ্চ তারা অল্প কিছু করে খুব মিনমিন সুরে যেন প্রতিবাদটি করে যাচ্ছে। তেমন কোনো মিছিল দেখা যাচ্ছে না বাংলাদেশে, তেমন কোনো প্রকারের সংবাদ সম্মেলন দেখা যাচ্ছে না, তেমন কোনো প্রকারের বিজ্ঞপ্তি প্রকাশ হতে দেখা যাচ্ছে না, পত্রিকাগুলো এটাকে হাইলাইট করে নিউজ করছে না,
কিছু কিছু মিডিয়ার ক্ষেত্রে কিছু রিলস পাচ্ছি, যেটি আমাদের তথ্যের একমাত্র সূত্র হিসাবে কাজ করছে। অবশ্য এনসিপি তরুণদের দল, গণ অভ্যুত্থানের দলের যে আহ্বায়ক নাহিদ ইসলাম কিন্তু কিছুটা প্রতিবাদ জানিয়েছেন তার বক্তব্যের মাধ্যমে। আমরা একটু শুনে আসি। এই যে মুসলমানদেরকে সেখানে নির্যাতন করা হচ্ছে, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এটার প্রভাব বাংলাদেশেও পড়বে। এবং নির্বাচনের পরেও সেখানে মুসলিম নির্যাতন হচ্ছে, মতুয়া, দলিত সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন করা হচ্ছে। আমরা একটা কথা সুস্পষ্টভাবে বলতে চাই, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, পশ্চিমবঙ্গের এই নির্বাচনের ফলাফলের পরে বাংলাদেশের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। বাংলাদেশকে দায়িত্বশীল আচরণ করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের নিরাপত্তা এবং নাগরিক অধিকার নিশ্চিতের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। এছাড়াও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট একটা বিবৃতি দিয়ে এই পশ্চিমবঙ্গের মুসলিমদের উপর যে আঘাত আসছে, সহিংসতা হচ্ছে, সেটার তীব্র নিন্দা জানিয়ে একটা বিজ্ঞপ্তি দিয়েছে। এছাড়া তথাকথিত যে সুশীল সমাজ, সে সুশীল সমাজ মুখে যেন কলু পেটে বসে রয়েছেন, তারা কোনো প্রকার কথা বলছেন না, তাদের এখানে আর মানবতার বিপর্যয় ঘটছে না, তারা এটা নিয়ে কোনো কথা বলছে না, কারণ মুসলিমরা তো মানুষ নয়, এটা তারা চিন্তা করে। অতএব এদের উপরে তারা তখন ভাববে এটা ওদের দেশের ব্যাপার, বাউন্ডারির বাইরের ব্যাপার, এটা তারা ভাববে, দাদা আমরা কেন? এই যে ব্যাপারগুলো তারা সুশীল সমাজ এভাবেই চিন্তা করে। সুশীল সমাজ একদম মুখে কলু পেটে বসে রয়েছে, তারা যেটাতে তাদের লাভ, যেখানে তাদের ক্ষতির সম্ভাবনা, সেই সমস্ত বিষয়গুলো তারা এড়িয়ে চলে, লাভের জায়গাটুকুকে পিক করে। আমি একটা জিনিস বুঝে পাই না, তারা আসলে ভারতের পরিকল্পনাটা কি? ভারত কি চিন্তা করতে চায়? ভারত কি ভাবতে চায় বাংলাদেশকে নিয়ে? বাংলাদেশের কোনো মানুষ তো ভারতের ব্যাপারে এই পরিমাণ সহিংস ব্যাপারগুলোকে চিন্তা করে না কখনো। কারো তো ভারতের বাড়া ভাতে কেউ ছাই দিতে যায়নি, পাকা ধানে কেউ মই দিতে যায়নি, বা জোর করে তাদের ব্যাপারে তো কেউ নাক গলায়নি। তারপরও ভারতের এই বিদ্বেষ কেন? শুধু বিদ্বেষ নয়, বহু আগে থেকেই তো তারা আমাদের চট্টগ্রাম এবং কক্সবাজারকে নিয়ে আসতে চায়। শুনুন আরেকজনের বক্তব্য শুনুন। देश के सामने हम लोग डर जाता है, एक दिन इस देश में हम लोग शासन निकाल के उसको भी तोड़ के अपना कॉक्स बाजार, ग्रेटर तिप्रालैंड, चट्टग्राम सब अपना खतरा छोड़ी हम लोग लेगा। हम लोगों का जगह था, आज नहीं है, लेकिन अगर एक योद्धा थानसा एकता रहा वो भी लेगा। তারা দিনে দিনে খোয়াব দেখছে, দিনের ঘুমে খোয়াব দেখছে, স্বপ্ন দেখছে বাংলাদেশের চট্টগ্রামকে তারা নিয়ে নেবে। আমরা যে ভিডিও করেছিলাম আগে, সেখানেও বহু মানুষ কমেন্ট করেছিল কেন চিকেন নেক খাবে না, উল্টাপাল্টা মন্তব্য করে আমাদেরকে তারা নানান রকম কথা বলেছে, গালিগালাজও করেছে, কিন্তু তাতে কিছু যায় আসে না। যেটা সত্য সেটা আমরা প্রকাশ করব, যুক্তি দিয়ে সেটা আমরা বোঝার চেষ্টা করব। অবশ্য একটা দিক ভালো বক্তব্য দিয়েছেন শুভেন্দু অধিকারী, যিনি কিনা ক্ষমতা গ্রহণের পর উনি বলেছেন যে উনি এখন কেবলমাত্র বিজেপির সরকার নন, উনি বরঞ্চ পশ্চিমবঙ্গের সকল মানুষের সরকার। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি যে সবার সরকার, এর ভিতরে কি ওই 91 লক্ষ মানুষ রয়েছে যাদেরকে আপনারা এসআইআর এর মাধ্যমে ভোট দিতে দেননি? তাদেরকে কি আপনি আগলে নিয়ে তাদের পরিস্থিতিগুলোকে কি বোঝার চেষ্টা করবেন, নাকি তাদেরকে জোর করে আক্তারের ভাষায় শরণার্থীদের ঢল নামিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন? তিস্তার পানি বন্টন চুক্তির কি সুষ্ঠু সমাধান হবে মাননীয় মুখ্যমন্ত্রী? আমাদের কৃষকরা যে শুকনো মৌসুমে একদম ফাঁকা মাঠ নিয়ে বসে থাকে, ফসল উৎপাদন করতে পারে না, বন্যার সময় পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের উত্তরবঙ্গের বহু জায়গা প্লাবিত হয়ে যায়, প্রতি বছর বন্যা হয়, সেই ব্যাপারগুলো কি আপনারা এবার দেখভাল করবেন? সীমান্তের বাণিজ্য চুক্তি কি ঠিকঠাক মতো হবে? কেমন করে হবে মাননীয় মুখ্যমন্ত্রী? আপনারা তো কসবায়, ব্রাহ্মণবাড়িয়াতে অলরেডি 2 জনকে গুলি করে হত্যা করে দিয়েছেন। আপনারা তো সীমান্তে সাপ এবং কুমির পোষার জন্য চিন্তা ভাবনা করছেন, বাংলাদেশের সাথে যে সমস্ত অঞ্চলে আপনাদের কাঁটাতারের বেড়া নেই সেখানে। বন্যার সময়, সেই ঢলের সময় কুমির এবং বিষধর সাপ বাংলাদেশের লোকালয়ে ঢুকে পড়বে, বাংলাদেশের মানুষ মারা পড়বে, সে তো আর বেছে বেছে কে চোরাচালানকারী আর কে সাধারণ গ্রামবাসী বুঝবে না। এমন চিন্তা তো আপনারা করছেন, কিভাবে করবেন? অবশ্যই একটা আশার দিক তো নিশ্চয়ই রয়েছে, সব তো আর খারাপ কিছু হয় না, একটা আশার দিক রয়েছে। আপনাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের অমিত শাহ, তিনি অবশ্যই একটা কথা বলেছেন, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্ত সিল করা হবে, জাতীয় নিরাপত্তার স্বার্থে সীমান্ত সিল করা হবে। আমরাও চাই
প্লিজ আপনারা সীমান্ত সিল করে দিন। এবং একই সাথে আপনাদের যে মানসিকতা রয়েছে বাংলাদেশকে ডোমিনেট করার, দয়া করে সেটাকেও সিল করে দিন। আপনারা সিল করতে চাইছেন নাকি দখল করতে চাইছেন সে নিয়ে দিয়ে বাংলা পাস আর একটা ভিডিও বানাবে। বিস্তর ব্যাখ্যা দিয়ে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের ব্যাপারে যে ধারণা পোষণ করেন, আমাদেরকে নিয়ে যা বলেন, তা আসলে আমাদেরকে দখল করার যে প্রচেষ্টা চালান, সে ব্যাপারটা নিয়ে আমরা ভিডিও বানাবো। আপনিও সেই ভিডিও দেখবেন আশা করি, আমলে নেবেন, চিন্তা করবেন। প্রতিবেশী আমরা মিলেমিশে থাকতে চাই, সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাঁচতে চাই। দয়া করে এগুলো বন্ধ করে আপনি যে বক্তব্য দিয়েছেন তার উপর বিশ্বাস রেখে আপনি কাজ করুন। কিন্তু আর দল বদল কইরেন না, দল বদলের মতো করে এই বক্তব্যকেও বদল কইরেন না। বাংলা পালসের জনগণ যারা দেখছেন, দর্শক, আপনার কমেন্ট আছে, মন্তব্য আছে, আপনি জানান আমাদেরকে কমেন্ট করে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিন। ধন্যবাদ সবাইকে।